বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই কলেজের অনলাইন কার্যক্রমে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আজ তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের পঞ্চম লেকচার, যার আজকের টপিক হলো কৃষি সমবায় বা এগ্রিকালচার কোঅপারেটিভ। কৃষি সমবায় বা এগ্রিকালচার কোঅপারেটিভ আলোচনার আগে আমি এদের সাথে বলতেছি যে তোমাদের এই কৃষি শিক্ষা কোর্সের যে দুইটা বই তোমাদেরকে একসাথে পড়তে হবে। একসাথে পড়ে তোমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। তাহলে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো এগ্রিকালচার কোঅপারেটিভ। সেই চ্যাপ্টারটার নাম হলো কৃষি অর্থনীতি ও সমবায়। কৃষি অর্থনীতি সমবায় চ্যাপ্টারের যে কৃষি সমবায়ের যে টপিকটা, সেটা আলোচনা করতে গেলে আমি প্রথমে যেটা আলোচনা করব যে কৃষি সমবায়ের ধারণাটা কি। কৃষি সমবায়ের যে ধারণাটা আনতে গেলে যে সমবায় শব্দটা আনতে হবে। ইংরেজি শব্দ কোঅপারেটিভ শব্দের বাংলার প্রতিশব্দ হলো সমবায়, যার অর্থ হলো সমবেতভাবে কাজ করা। এটি এমন একটি সংঘ বা প্রতিষ্ঠান যেখানে মানুষ নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে স্বেচ্ছায় সমাধিকার এর ভিত্তিতে পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করে থাকে। কৃষি সমবায় হলো কৃষকদের একটি সংঘ যেখানে শুধু তারাই কাজ করে এবং যার মাধ্যমে শুধু তারাই লেনদেন করে থাকবে। সাধারণত কৃষি সমবায়ে একক ব্যবস্থাপনার অধীনে ব্যক্তি মালিকানা বিলুপ্ত না করে স্বেচ্ছায় কৃষকদের জমিজমা একত্রিত করার মাধ্যমে যৌথভাবে চাষাবাদ বা ব্যবহার করে থাকে। একটি কৃষি সমবায়ে অংশগ্রহণকারী সদস্যগণ স্বেচ্ছাকৃতভাবে তাদের আংশিক বা সমস্ত সম্পদ একত্রিত করে অংশগ্রহণকারী সদস্যদের প্রতিনিধির দ্বারা এটা পরিচালনা করে থাকে। সেই লক্ষ্যে এই কৃষি সমবায়টা গড়ে উঠছে। তাহলে এখন এই কৃষি সমবায়ের ধারণাটা হলো, কৃষি সমবায়টা কি? কৃষি সমবায়টা হলো জমি ও অন্যান্য উপকরণ সমূহ একত্রীকরণের মাধ্যমে যদি আমরা কৃষি উৎপাদনটা যৌথভাবে আমরা পরিচালনা করার জন্য কৃষিদের একটি সংগঠন, যা সমাজের অভ্যন্তরস্থ কতিপয় আর্থসামাজিক লক্ষ্য অর্জনের জন্য গঠিত করা হবে। কৃষি সমবায় কিছু শর্তাধীন হিসাবে গড়ে তোলা হয়। কি শর্ত? যেমন জমির উপর সদস্য কৃষকদের মালিকানা অক্ষুণ্ণ থাকতে হবে, এটা হলো ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত হলো একটি সংগঠনের অধীনে সদস্য কৃষকগণের জমি, শ্রম, মূলধন একত্রিত করে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ দ্বারা পরিচালিত করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনের সময় সদস্যদের মধ্যে সমান গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বসমূহ সমন্বিত রাখতে পারবে। এগুলো হলো কৃষি সমবায়ের শর্ত হিসাবে কাজ করে থাকে। তারপরে আমরা কৃষি সমবায়টা এখন বলেছি, এখন বলতেছি যে কৃষি সমবায়ের আসলে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো সংঘবদ্ধ হওয়া বা স্বপ্রণোদিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য একত্রে সমবেত হওয়া, ভাগ্য উন্নয়নের জন্য সামষ্টিকভাবে চেষ্টা করা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, উপার্জনশীল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষতা ও উন্নয়নের বৃদ্ধি করা। সমবায়ের মূল মন্ত্র হলো একতাই বল, অর্থাৎ সকলের মনোবল ও শক্তি বৃদ্ধি করা, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা, মধ্যস্বত্বভোগীর উপদ্রব থেকে নিজেকে রোধ করা, নেতৃত্বের বিভিন্ন দিকে বিকাশ ঘটানো, কর্মসংস্থানের ও বেকারত্ব দূর করা, সামাজিক উন্নয়নমূলক কাজ সাধন করা, যাতে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ সাধন করতে পারি, নৈতিকতা রোধ সৃষ্টি করা, দুর্যোগ মোকাবেলার জন্য সমবায় সকল সময়ে প্রয়োজন হিসেবে কাজ করে থাকে। তাহলে সমবায়ের উদ্দেশ্যগুলি আমরা ধাপে ধাপে বুঝতে পেরেছি। এখন যেটা আর একটু মোস্ট ইম্পর্টেন্ট, কৃষি সমবায় করতে গেলে কিছু মূল নীতি আছে। মূলনীতির পয়েন্ট হলো ৯টা।
সেই 9টা মূলনীতি কি আমি তোমাদের মাঝে একটু ঘটনা করব। কৃষি সমবায় যেসব মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠছে সেই মূলনীতিগুলি কি? 1 নম্বর হলো সবার আগে থাকতে হবে সহযোগিতামূলক মনোভাব। একজন আরেকজনকে সকল সময় সহযোগিতা করতে হবে। তারপর যে জিনিসটা থাকবে সেটা হলো একতা। প্রতি সদস্য একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। ৩ নম্বর যে মূলনীতিটা হলো সততা। কৃষি সমবায়ের সকল সদস্যের মধ্যে চিন্তায়, তাদের কাজকর্মে সততা ও ন্যায়নীতি অত্যাবশ্যক হিসেবে কাজ করবে এবং অপরিহার্য হিসেবে থাকবে। কোনো সদস্যদের মধ্যে কখনো দুর্নীতি থাকবে না। তারপর আসছে সম অধিকার। কৃষি সমবায়ের সদস্যদের মধ্যে ধনী, গরিব, ছোট বড় সকলের সাম্যের ভিত্তিতে সমান অধিকার নিয়ে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সকলকে পালন করতে হবে। সমবায়ের সকল ধরনের সুযোগ এবং তাদের লভ্যাংশ প্রতিটি সদস্য সমানভাবে ভাগ করে নিতে হবে। তারপরে আসছে গণতন্ত্র। গণতন্ত্রের উপর কৃষি সমবায়ের ভিত্তি একটা প্রতিষ্ঠিত হতে হবে। এক ব্যক্তি একজোট নীতির মাধ্যমে গঠিত কার্যনির্বাহী যে কমিটি থাকবে সেইটার মধ্যে দেখতে হবে সমবায়ের ব্যবস্থাপনা, তহবিল সংগঠন এবং তদারকির দায়িত্ব বহন করবে। নৈকট্য। কৃষি সমবায়ের সদস্যগণ একই গ্রামের কিংবা পাশাপাশি গ্রামের অধিবাসী হলে সবচেয়ে ভালো হয়। সমবায়ের সফলভাবে কাজ করার জন্য সকল সদস্যের মধ্যে একজন আরেকজনের প্রতি জানাশোনা থাকতে হবে। তারপর আসছি মিতব্যয়িতা। কৃষি সমবায়ের সদস্যের টাকা অত্যন্ত সতর্কতার সাথে খরচ করতে হবে, উৎপাদনমূলক কাজে খরচ করতে হবে যাতে বিনা কারণে খরচ না করা। স্বাধীনতা। কৃষি সমবায়ের উদ্দেশ্য কৃষকদের স্বাধীন মত প্রকাশে কোনো বাধা থাকবে না। যে কোনো সময় যে কোনো সদস্য সমবায়ে স্বেচ্ছায় যোগ দিতে এবং প্রয়োজন বোধে সমবায় তাদের ত্যাগ করতে পারবে। লাস্ট যে পয়েন্টটা আসবে সেটা হলো নিরপেক্ষতা। কৃষি সমবায়ের সদস্যদের মধ্যে রাজনীতিক ও ধর্মীয় কোনো প্রভাব থাকবে না। কারো প্রতি বেশি সেবা, কারো প্রতি সেবা প্রদান, কারো প্রতি কম সেবা, এইসব পক্ষপাতিত্বমূলক কোনো কিছু থাকবে না। এইসব পয়েন্টগুলি হলো কৃষি সমবায়ের মূলনীতি। তাহলে কৃষি সমবায়ের মূলনীতি একটা হলো সহযোগিতামূলক মনোভাব থাকবে, একতা থাকবে। আমি যেটা আলোচনা করতেছিলাম যে কৃষি সমবায়ের মূলনীতি। তারপরে যেটা আলোচনা করব যে কৃষি সমবায়ের প্রকারভেদগুলি কি? কৃষি সমবায়ের প্রকারভেদ হলো একটা ভাগ করছে যে সাধারণ শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, দায়ের প্রকৃতিভিত্তিক শ্রেণীবিভাগ এবং সাংবিধানিক শ্রেণীবিভাগ। সাধারণ শ্রেণীবিভাগের মধ্যে ভাগ করছে যে উৎপাদন সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, ঋণ দান সমবায় সমিতি। তারপরে কার্যভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে ভাগ করেছে 6টা, যেটা হলো কৃষি সমিতি, ক্রয় সমিতি, বিক্রয় সমিতি, সমবায় সমিতি, গৃহ নির্মাণ সমবায় সমিতি, তারপর আসে বীমা সমবায় সমিতি, লাস্ট যেটা কার্যভিত্তিক ভিত্তিক শ্রেণীবিভাগ সেটা হলো বহুমুখী সমবায় সমিতি। লাস্ট যে পয়েন্ট আছে 3 নাম্বার যেটা বলছে দায়ের প্রকৃতিভিত্তিক শ্রেণীবিভাগে যেটা করছে সমবায়কে দুইটা, অসীম দায় সমিতি আর সসীম দায় সমিতি। লাস্ট যেটা আছে সাংবিধানিক শ্রেণী বিভাগের মধ্যে সেটা 3টা, প্রাথমিক সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতি। এই কৃষি সমবায়ের যে প্রকারভেদগুলি এইভাবে বর্ণনা করেছে। তা এখন আমি আলোচনা করব যে কৃষি উন্নয়নে সমবায়ের কি ভূমিকা থাকে। কৃষি সমবায় আন্দোলনে বাংলাদেশে প্রথম শুরু হয় 1951 সালে ডাক্তার আক্তার হামিদ খান কুমিল্লার বার্ড প্রতিষ্ঠার মাধ্যমে। এটা আমরা সবাই জানি। 1951 সালে ডাক্তার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করে দিয়েছে। এটা একটা সুন্দর প্রতিষ্ঠান। পরবর্তীকালে 1960 সালে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠিত হয়। 1982 সালে সম্মিলিত পল্লী উন্নয়ন কর্মসূচিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বার্ডে রূপান্তরিত করে। সেই সমবায়ের যে ভূমিকা প্রতিষ্ঠানসমূহ তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থেকে পরিচালিত হতে থাকে। বাংলাদেশের জাতীয় সমবায় দিবস পালিত হয় প্রতি বছর, এটা মনে রাখবা, সমবায় দিবস পালন করে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার। আর আন্তর্জাতিকভাবে প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার বিশ্ব সমবায় দিবস পালিত হয়। একটা হলো জাতীয় সমবায় দিবস
আরেকটি হলো বিশ্ব সমবায় দিবস। জাতীয় সমবায় দিবসটা হলো প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার, আর আন্তর্জাতিকভাবে যেটা পালন করা হয় প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার। তাইলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সম অধিকারের ভিত্তিতে একে অন্যের সহযোগিতা করে থাকে। কৃষি সমবায় হলে কৃষকদের একই সঙ্গে যার মাধ্যমে শুধু তারাই লেনদেন করে থাকবে। একটি চিত্রের মাধ্যমে যদি আমি একটু দেখাতে পারি যে বাংলাদেশের বিভিন্ন সমবায় সমিতির মোট মুনাফা বন্টন এটা দেওয়া হলো। কুমিল্লা যেটা বারোটা আসছে সেটা হলো এই বিগত 5 বছরের গড় হিসেবে দেখা যাচ্ছে +287% পরিবর্তন হয়েছে। আর এটা আসছে চট্টগ্রামে আসছে এটা, তারপরে আসছে এই দক্ষতাটা আসছে, তারপরে এই জিনিসগুলি আমরা বুঝতে পেরেছি। এই সন্দেহজনক ঋণ সংক্রান্ত ঋণ তহবিলে আসছে, অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক আসছে, লভ্যাংশ আকারে বন্টনযোগ্য হয়েছে। এখন যেটা আমি আলোচনা করব সেটা হলো যে কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্বটা কি। কৃষি উন্নয়নে যে সমবায়ের গুরুত্বটা হলো এই, আমরা সমবায় যে গুরুত্বটা সেটা হলো কৃষি উন্নয়ন বলতে আমরা কৃষিক্ষেত্রে যান্ত্রিক চাষ পদ্ধতি প্রবর্তন, সেচ ব্যবহার প্রবর্তন, উত্তম বীজ ও সারের ব্যবহার এবং অন্যান্য উন্নত কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আমরা কৃষি উৎপাদন বৃদ্ধিকে বুঝিয়ে থাকি। তাই দেখা যায় কৃষি উন্নয়নে সমবায়ের ভূমিকা গ্রামীণ অঞ্চলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন কৃষি উন্নয়নে যে সমবায়ের যে গুরুত্বটা, প্রথম পয়েন্ট আসছে যৌথ প্রচেষ্টার উন্নয়ন। নিম্নবিত্ত ও দরিদ্র জনগণ যদি তাদের পুঁজি একত্রিত করে মূলধন করে সেক্ষেত্রে উন্নয়ন কাজে নিয়োজিত হতে পারে। 2 নম্বর আসছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে কৃষি উন্নয়নে অবদান রাখা সম্ভব। তারপর আসছে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। যান্ত্রিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে আমরা অবদান রাখতে পারি, সেটা এককভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। সমবায় গঠনের মধ্যে তহবিল গঠনের করে যন্ত্র আমরা ক্রয় করে সেটা যান্ত্রিক চাষ প্রবর্তন সম্ভব হয়। পানি সেচ, পানি সেচের বেলা উৎপাদন বৃদ্ধি করতে হয়। জমির খণ্ডতার জন্য এককভাবে সেচ ব্যবস্থা ব্যয় নির্বহন করা যায় না, সেক্ষেত্রে যৌথভাবে পরিচালনা করা হয়। সার ও বীজ ক্রয়, সমবায়ের মাধ্যমে লাইসেন্স করে কম দামে সার আমরা বীজ ক্রয় করতে পারি। এমনকি তার চাষের সময় সমিতির সদস্যদের মাঝে আমরা বিতরণ ও সুষ্ঠুভাবে চাষের জন্য সমিতির পক্ষ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। বাজারজাতকরণ, সমিতির মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করে দালাল ও ফরিয়ার হয়রানি আমরা বন্ধ করতে পারি। সমিতির তহবিল দ্বারা উৎপাদন পরপরই কম দামে বিক্রি করতে পারি। বাধ্যবাধকতা থাকে ও তা থেকে রক্ষার জন্য ক্রয় করে সমিতিকে স্বল্প মেয়াদে গুদামজাত করতে পারি, কিছুদিন পরে তা বেশি মূল্যে বিক্রি করতে পারি। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করতে পারি, যেটা খাঁটি জিনিস বিক্রির সুযোগ সৃষ্টি হয়। কৃষি ঋণের সহজলভ্য করা, সমবায় সমিতির নিজস্ব তহবিল থেকে কৃষি ঋণ দিয়ে এই সুযোগ আমরা সৃষ্টি করতে পারি। ভূমি সংস্কার, উৎপাদনের জন্য খন্ড খন্ড জমির মালিকানা ঠিক রেখে যৌথ খামার করে উৎপাদন খুব সহজে আমরা বাড়াতে পারি। মহাজন ও লগ্নিকর্তার হাত থেকে রক্ষা, মহাজন ও গরিব কৃষকগণ সকলে মিলে স্বল্প সম্পদ করে তহবিল গঠন করলে মহাজন ও লগ্নিকারের হাত থেকে রক্ষা পাইতে পারবে। তারপর আসছে জলাবদ্ধতা ও লবণাক্ততা দূরীকরণ। বিভিন্ন বিল, হাওর, ডোবা এলাকায় জমির জলাবদ্ধতা চাষের অযোগ্য হয়ে যায়, সেক্ষেত্রে পানি নিকাশ করে আমরা চাষাবাদের জন্য তৈরি করতে পারি। জমির উর্বরতা রক্ষা করতে পারি। জমির বারবার কর্ষণের মাধ্যমে আমরা উর্বরতা হারিয়ে যায়, তাই সমবায় পদ্ধতিতে ফসল ক্রমপরিবর্তন করে উর্বরতা রক্ষা করা যায়। তারপরে আসছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলি, যেটা এককভাবে বালাই ব্যবস্থাপনা কষ্টসাধ্য, অনেক ব্যয়বহুল। সেই ক্ষেত্রে সমন্বিত বালাই ব্যবস্থাপনা সমবায়ের মাধ্যমে ফলপ্রসূ ফল পাওয়া যাবে এবং পরিবেশ বান্ধবী হবে এবং এটা ব্যয় সাশ্রয়ী হবে। শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, কৃষি তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের জন্য সমিতির সদস্যদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিক সমবায় সমিতিতে আহ্বান করে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কোনো কোনো সদস্যকে আমরা উন্নয়নে প্রয়োগ করতে পারি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায়ের মাধ্যমে একমাত্র গ্রামীণ যোগাযোগ উন্নয়ন করতে পারি, পরিবেশ সংরক্ষণ করতে পারি, স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সৃষ্টি করতে পারি। দুর্যোগ মোকাবেলাকরণ, আমাদের দেশের কৃষকরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, রোগবালাই ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত হয়। শস্য বীমা যদি আমরা চালু করি এই সমস্যার
সমাধান করা সম্ভব হবে। তাইলে আমরা এই কৃষি সমবায়ের মাধ্যমে আমাদের ব্যাপকভাবে আমরা আর্থিক লাভবান হতে পারি। আজকে এই আলোচনার মাধ্যমে কৃষি সমবায়ের যে বেসিক ধারণা তোমরা তুলনামূলকভাবে আগের চেয়ে সহজ হয়েছে, তোমরা আশা করি পারবা। এরপর আমি যেটা আলোচনা করব, কিছু সমবায় আইন আছে। সমবায় আইনের প্রক্রিয়াটা তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশাবাদ আমি ব্যক্ত করি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।